আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা লাইটের রিফ্লেকশন শেষ করে ফেলবো কয়েকটা অঙ্ক দেখিয়ে। ওকে, সো আমরা একটু ক্যাপশনটা এডিট করে দিলাম। আমরা আজকে চ্যাপ্টার 8 না, এটা কত নাম্বার চ্যাপ্টার, লাইটের রিফ্লেকশন শেষ করব। লাইটের রিফ্লেকশন শেষ করে নেক্সট চ্যাপ্টারে চলে যাব। তো লাইটের রিফ্লেকশনের যদি তোমাদের কোনো বোর্ড কোশ্চেনের প্রবলেম থাকে আমাকে মেনশন করতে পারো কমেন্টে। আর আমি একটা কোশ্চেন সলভ করাবো, সেটা হচ্ছে সিলেট ক্যাডেট কলেজে একটা কোশ্চেন। সবাই টেস্ট পেপার খোলো, সিলেট ক্যাডেট কলেজ। তো খেয়াল করো কোশ্চেনটা কি বলছে। আর ক্যাডেট কলেজের কোশ্চেন এই যে টেস্ট পেপারগুলোতে ভুলভাবে সলভ করা, মানে এখন যেটা করাচ্ছি, তো আমি যেভাবে বলতেছি সেভাবে করো। সিলেট ক্যাডেট কলেজে একটা কোশ্চেন দেখা আছে, দেখো। A body of length 10 centimeter and breadth 5 centimeter are placed in front of a concave mirror. So একটা কনকেভ মিররের সামনে একটা অবজেক্ট রাখা আছে। এই অবজেক্টটা হচ্ছে রেক্টেঙ্গুলার। রেক্টেঙ্গুলার মানে হচ্ছে, দেখো, তার লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার, ব্রেথ হচ্ছে 5 সেন্টিমিটার। দ্যাট মিনস আমরা এখন পর্যন্ত যতগুলো অঙ্ক করেছি অথবা যতগুলো রে ডায়াগ্রাম এঁকেছি সবগুলোর জন্য ছিল এরকম। এই একটা মিরর, কনকেভ অর কনভেক্স হোয়াটএভার, তার সামনে যে অবজেক্টগুলো দেখেছিলাম সেই অবজেক্টগুলো ছিল একটা লাইন কনসিডার করেছি। এন্ড দেন এই অবজেক্টটা আমাদের যখন এই মিররে আমরা দেখতাম তখন এটা একটু বড় হইতো, ছোট হইতো। সো আমরা কি ক্যালকুলেশন করতাম? তার লিনিয়ার ম্যাগনিফিকেশন। ঠিক আছে, লিনিয়ার ম্যাগনিফিকেশন, লিনিয়ার কথাটা কিন্তু আসছে লাইন থেকে। ঠিক আছে, সো এই লিনিয়ার ম্যাগনিফিকেশন বের করতেছি মানে হচ্ছে ও এই যে একটা লাইন, এই লাইনটা কতটুকু ম্যাগনিফাই হয়। একটা লাইন ম্যাগনিফাই হয় মানে লাইনটা কতটুকু লম্বা হয়। ঠিক আছে, কিন্তু আমার এই কোশ্চেনটা একটু ডিফারেন্ট। এই কোশ্চেনটা হচ্ছে আমাকে কি কি বলছে দেখো। কোশ্চেনটা বলছে একটা কনকেভ মিরর, তার সামনে একটা বডি রাখা আছে বা একটা অবজেক্ট রাখা আছে, যে অবজেক্টটার লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার আর ব্রেথ হচ্ছে 5 সেন্টিমিটার। দ্যাট মিন্স একটা অবজেক্ট লাইক তুমি চিন্তা করতে পারো এই ডাস্টারটার মতো বা এটার মতো, যার লেন্থ আছে আর ব্রেথ আছে। তো এখন লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার, ব্রেথ হচ্ছে 5 সেন্টিমিটার। এরকম একটা অবজেক্ট সামনে প্লেস করা আছে in front of a concave mirror. The radius of curvature of the mirror is 80 centimeter. তার মানে এই যে মিররটা, সেই মিররের রেডিয়াস অফ কার্ভেচার, দ্যাট মিন্স r হচ্ছে 80 সেন্টিমিটার। এন্ড আমরা অলরেডি শিখে আসছি যখনই কনকেভ মিরর তখন r or f এই দুটারই সাইন হচ্ছে পজিটিভ। f ও পজিটিভ, r ও পজিটিভ কনকেভ মিররের জন্য, আর কনভেক্স এর জন্য হচ্ছে নেগেটিভ। সো r লিখলাম দেখো +80। এখান থেকে আমরা f বের করতে পারবো। f এর ফর্মুলা কি? f এর ফর্মুলা হচ্ছে r/2। ম্যাথে আসতেছি, আগে একটু কোশ্চেনটা দেখি। তো আমাকে বললো the body is placed at a distance of 50 cm from the pole of the mirror. তার মানে আমাদের এই অবজেক্টটা, the body is placed at a distance of 50 cm from the pole, এই যে মিররের যে পোল, সেই পোল থেকে 50 সেন্টিমিটার দূরে অবজেক্টটা রাখা। দেখো ওর রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে 80, দ্যাট মিন্স অফ ফোকাস লেন্থ কত হবে? ফোকাস লেন্থ হবে হচ্ছে r/2, মানে 80/2 মানে 40। তাহলে এটা হচ্ছে লেটস সে ফোকাস।
ঠিক আছে, আর একটু ভেতরে দিই। এটা হচ্ছে লেটস সে ফোকাস, এটা হচ্ছে সেন্টার। তাহলে পোল থেকে ফোকাস হচ্ছে 40 সেন্টিমিটার, আর অবজেক্টটা রাখা হচ্ছে পোল থেকে এই 50 সেন্টিমিটার দূরে। তার মানে পোল থেকে ফোকাস পর্যন্ত 40, পোল থেকে 50 সেন্টিমিটার দূরে, মানে এইরকম কোন একটা জায়গায় আমাদের এই অবজেক্টটা রাখা। দেখো বুঝতে পারছো কিনা? তো আমার কোশ্চেন সি তে বলেছে ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য ইমেজ। আমার ইমেজের এরিয়া বের করতে বলছে। ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য ইমেজ। তো আমি একটু ছবিটা একটু ফ্রেশ করে আঁকি। এই হচ্ছে একটা কনকেভ মিরর। প্রিন্সিপাল এক্সিস, এখন এই কনকেভ মিররের একটা প্রত্যেকটা স্ফিয়ারের পার্ট, সেই স্ফিয়ারের সেন্টারটাকে আমি বলবো কনকেভ মিররের সেন্টার অফ কার্ভেচার। সেন্টার আর পোলের মাঝখানে আমরা যেটা থাকবে সেটাকে বলবো ফোকাস। এগুলো নিয়ে আমরা অনেক কথাবার্তা শিখেছি। এটা হচ্ছে পোল। এন্ড আমাকে কোশ্চেনে বলা আছে রেডিয়াস অফ কার্ভেচার, তাহলে আমরা লিখবো গিভেন r ইকুয়াল টু 80 সেন্টিমিটার। আর এই মিররটা যখন কনকেভ তখন আমরা 80 সামনে দিব প্লাস। Therefore f equal to r by 2। r by 2 মানে 80 by 2, 80 by 2 মানে হচ্ছে 40 সেন্টিমিটার। এন্ড আমার ফোকাসও কিন্তু প্লাস। ফোকাস মানে ফোকাস ডিসটেন্স অথবা ফোকাল লেন্থ প্লাস। দ্যাট মিন্স আমাদের পোল থেকে ফোকাস পর্যন্ত এইটুকু ডিসটেন্স হচ্ছে 40। একটা অবজেক্ট, সেই অবজেক্টটা রাখা হচ্ছে পোল থেকে 50 সেন্টিমিটার দূরে। 50 সেন্টিমিটার দূরে মানে অবজেক্টটা রাখা হচ্ছে এই জায়গায়। একটা রেক্ট্যাঙ্গুলার একটা অবজেক্ট, চিন্তা করো একটা রেক্ট্যাঙ্গুলার অবজেক্ট মানে চিন্তা করতে পারো একটা বিল্ডিং। যদি একটা বিল্ডিং অনেক বড় হয়, চিন্তা করো যে একটা মিররের সামনে একটা বিল্ডিং রাখা, ঠিক আছে? এই বিল্ডিংটাকে মিররে কেমন দেখা যাবে, আর একটা বই রাখা, অথবা যেটা বললাম এইটা তুমি মিররের সামনে ধরলে এটা কেমন দেখবা। তো এখন দেখো এটা লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার, ব্রেথ হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এটা এরিয়া কত? এরিয়া হচ্ছে 10 ইনটু 5, দ্যাট মিন্স 50 সেন্টিমিটার স্কয়ার। এটা হচ্ছে অবজেক্টের এরিয়া। সো অবজেক্টের এরিয়া কিভাবে বের করছো? লেন্থ ইনটু ব্রেথ। আমাকে বলছে এই অবজেক্টের জন্য যে ইমেজ পাবো সেই ইমেজের এরিয়া বের করতে। সেই অবজেক্টের একটা ইমেজ আমি মিররে দেখতে পাবো, সেই ইমেজের এরিয়া বের করতে বলছে। ঠিক আছে? তো আমার এই 50 সেন্টিমিটার স্কয়ার যেটা লিখলাম, এটা কিন্তু আমাকে বের করতে বলেন। এটা তো অবজেক্টের, এটা এমনি বললাম যে অবজেক্টের এরিয়া তুমি খুব সিম্পলি বের করতে পারো, লেন্থ ইনটু ব্রেথ। ওকে, তাহলে খেয়াল করো আমার ধাপে ধাপে করতে হবে। আমরা এই যে অবজেক্টটা একটু নাম লিখে দিচ্ছি অবজেক্টটার। লেটস সে এটাকে নাম দিলাম এ বি। সি ডি না দিলাম কারণ সি তো একবার দেওয়া আছে, এই জন্য এ বি এম এন এটা নাম দিলাম। ঠিক আছে, এখন আমরা এটা করব কিভাবে, এটা অ্যাপ্রোচটা করব কিভাবে? আচ্ছা আমি একটু দেখিনি কোনো বোর্ড মেনশন করছো কিনা কেউ। ওয়ালাইকুম সালাম আপু সবাইকে। কারো কোনো প্রবলেম নাই? প্রবলেম থাকলে বইলো, কিন্তু প্রবলেম না থাকলে আমি নতুন চ্যাপ্টারে চলে যাব। আচ্ছা, সো f ইকুয়াল টু 80 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার, এটা আমরা লিখে রাখলাম। এখন দেখো আমাদের এই অবজেক্টটা আমরা মিররে দেখব। সো এখন আমরা যত
ইমেজ ফরমেশন করেছি, সব ইমেজ ফরমেশন কিন্তু একটা স্ট্রেট লাইনের জন্য, একটা এই যে প্রিন্সিপাল এক্সিসের উপর একটা স্ট্রেট লাইন, যে শুরুতেই বললাম একটা স্ট্রেট লাইনের মতো একটা ফিগার থাকবে, সেটার জন্য ইমেজ বের করেছি। তো তুমি এখানেও সেই কাজ করবা। তুমি এখানে কি করবা, এই যে mn, এই mn এই লেন্থটার জন্য একটা ইমেজ বের করবা, আবার ab এটার জন্য বের করবা, বের করে দেখবা এদের ইমেজ কোথায় হয়। তো আমরা পার্ট বাই পার্ট করি, খেয়াল করো। ম্যাথটা বেশ বড়, এত কঠিন অঙ্ক আইডিয়াল স্কুলে আসতেই পারে, হ্যাঁ আইডিয়াল স্কুলে আসাটা অস্বাভাবিক কিছু না, তবে বোর্ডে কখনো আসবে না। বোর্ডের কোশ্চেন যারা দেখছো তারা মনে হয় ম্যাক্সিমাম পারছো, সিম্পল সিম্পল না। সো বোর্ডের কখনো আসবে না, কিন্তু এইটা যদি বোঝো তাহলে এই চ্যাপ্টার সব বোঝা হয়ে যাবে, ম্যাথমেটিক্যাল সব প্রবলেম বোঝা হয়ে যাবে। দেখো প্রথমে আমি mn এই সাইডটার জন্য কাজ করব। তো আমি একটু লিখে রাখি, mn সাইডটার জন্য কাজ করতেছি, বোঝার জন্য লিখে দিলাম। mn সাইডটার এই যে এটা পজিশন আমি আগে বের করব, যে হ্যাঁ mn, দেখো তো mn পোল থেকে কতটুকু ডিসটেন্সে আছে, কোশ্চেনে কিন্তু বলা আছে। f টা একটু উপরে লিখি, mn পোল থেকে 50 সেন্টিমিটার ডিসটেন্সে আছে, এটা হচ্ছে 50, কোশ্চেনেই বলা। ঠিক আছে, তাহলে আমরা বলবো mn, তুমি কিন্তু পুরো রেক্ট্যাঙ্গুলার অবজেক্টের দিকে তাকাও না, তুমি জাস্ট চিন্তা করো একটা লাইন, এই লাইনটার জন্য, এই লাইনটা পোল থেকে 50 সেন্টিমিটার ডিসটেন্সে আছে, তাহলে আমরা বলবো ডিসটেন্স অফ অবজেক্ট ইকুয়াল টু 50 সেন্টিমিটার। আর ভাইয়া বলেছিলাম তোমাদের লেভেলে অবজেক্টের ডিসটেন্স অলওয়েজ কি ধরবা, প্লাস। ঠিক আছে, এখন তাহলে আমি এখানে প্লাস দিলাম। আর কনকেভ মিররের f তো দেয়াই আছে, আমি চাচ্ছি এই mn এর ইমেজটা কোথায় হবে, দ্যাট মিন্স v ইকুয়াল টু what, বিকজ আমি যদি v জানি, আমি ম্যাগনিফিকেশন বের করতে পারি, আমি পজিশন বের করতে পারি, আমি সোজা না উল্টা সব বের করতে পারি, স্ট্রেট নাকি ইনভার্টেড সব বের করতে পারি। তো দেখো আমরা ফর্মুলা ইউজ করব, we know 1/u plus 1/v equal to 1/f। ঠিক আছে, আমি তোমাদের আজকে রাতেই কতগুলো কোয়েশ্চেন দিয়ে দিব একটা লিংক থেকে। ঠিক আছে, ওই কোয়েশ্চেনগুলো বাসায় সলভ করবা, নিজে নিজে চিন্তা করবা, সব পারবা, একটাও না পারার মতো না। যদি তাও না পারো আমাকে বলবা, আমি তো আছি। তো 1/u plus 1/v equal to 1/f। তো আমাদের u দেয়া আছে, সবগুলো লিখি দেখো। u হচ্ছে 50, f হচ্ছে 40, 1/v এটা হবে 1/40 minus 1/50। একটু ক্যালকুলেশন করে দেখি। Forty inverse মানে তো 1/40 minus 50 inverse, এটা আসে হচ্ছে 0.005। এই অ্যানসারটাকে আবার ইনভার্স করবা, তাহলে v পেয়ে যাবে। তাহলে যে অ্যানসার আসলো তাকে আবার ইনভার্স করলাম, এটা আসে 200। তাহলে খেয়াল করো 200টা কি পজিটিভ না নেগেটিভ, পজিটিভ। সো 200 যেহেতু পজিটিভ, তার মানে আমি কি কি বুঝতে পারবো, আমি বুঝতে পারবো এটা হচ্ছে একটা রিয়েল ইমেজ। রিয়েল ইমেজ মানে হচ্ছে আমার যদি এখানে রিয়েল এর দরকার নাই, তারপর আমরা বুঝতে পারবো একটা রিয়েল ইমেজ। ভি পজিটিভ, ভি নেগেটিভ আসলে আমরা বুঝি ভার্চুয়াল ইমেজ। সো ভি পজিটিভ মানে রিয়েল ইমেজ। রিয়েল ইমেজ মানে কি, এই যে লাইট রিফ্লেক্ট হয়ে আসলেই কোথাও মিলবে। বুঝতে পেরেছি সবাই? তাহলে এখন
আচ্ছা তোমরা একটু এটা দেখো, আমি ছবিটা আরেকবার আঁকি, একটু জায়গা করে নিই, বুঝাতে সমস্যা। নাম কি দিয়েছিলাম? ABMM। আরেকবার আঁকলাম, মানে পেছনে যাতে একটু জায়গা থাকে, নাহলে তো দেখাতে পারছি না। এখন খেয়াল করো, V প্লাস মানে ইউ প্লাস ভিও প্লাস, দুইটাই প্লাস মানে ইউ যেই দিকে ভিও সেই দিকে, দ্যাট মিনস অবজেক্ট যেই পাশে ইমেজও সেই পাশে। তাহলে অবজেক্ট হচ্ছে মিররের এই পাশটায়, তাহলে আমাদের ইমেজও হবে মিররের এই পাশে, এবং অবজেক্ট পোল থেকে, দেখো এই যে কোন অবজেক্টটা, আমি এখন এমএন এই সাইডটা নিয়ে কাজ করছি, এই সাইডটা পোল থেকে 50 সেন্টিমিটার দূরে আছে, তাই না? তার মানে এই সাইডের যে ইমেজ সেটা হবে পোল থেকে 200 সেন্টিমিটার দূরে। 200 সেন্টিমিটার দূরে মানে এমএন এর ইমেজ হবে 200 সেন্টিমিটার এই দিকে, ঠিক আছে? মানে পোল থেকে 200 সেন্টিমিটার, লেটস সে 200 হচ্ছে এতখানি, ধরে নাও এতখানি, 200 সেন্টিমিটার এই দিকে। এন্ড তোমরা একটু খেয়াল করো, 200 সেন্টিমিটার এই দিকে কি উপরের দিকে না নিচের দিকে? আমরা এমনিই বুঝি, আমরা এটা তো জানি যে ভি যদি পজিটিভ আসে, ভি পজিটিভ আসা মানে কি? রিয়েল ইমেজ ইউজুয়ালি ইনভার্টেড হয়, এটা আমরা জানি, কিন্তু সামারি করে দিয়েছিলাম না ভাইয়া যে আমাদের রিয়েল ইমেজ ইনভার্টেড হয়। তুমি ওখান থেকে বুঝতে পারো, তারপরে তুমি একটু দেখো, এটা কিন্তু ম্যাথস এর পার্ট না। আমরা এইভাবে চিন্তা করতে পারি যে ভাইয়া m ইকুয়াল টু ফর্মুলা ইনভার্টেড অর স্ট্রেইট, এটা ক্যালকুলেশন করার জন্য আমরা ফর্মুলা কিন্তু এটা লিখি মাইনাস ভি বাই ইনভার্টেড কিনা এটা ক্যালকুলেশন করার জন্য। সো দেখো মাইনাস ভি হচ্ছে 200, ইউ হচ্ছে 50, দ্যাট মিন্স মাইনাস 4। দেখো মাইনাস 4 এর দিকে তাকানোর দরকার নেই, জাস্ট দেখো মাইনাস, মাইনাস মানে হচ্ছে mn এর ইমেজটা হবে ইনভার্টেড এন্ড 200 সেন্টিমিটার অ্যাপার্ট ফ্রম দ্য পোল। পোল থেকে 200 সেন্টিমিটার দূরে এইখানে একটা তুমি ইনভার্টেড ইমেজ এঁকে দাও, ঠিক আছে? একটা ইনভার্টেড, এই যে mn এর জন্য, এই যে mn এর মাথা উপরের দিকে, এটা হবে নিচের দিকে। ভাইয়া বোঝাতে পারলাম কিনা? তার মানে mn এর ইমেজ হবে 200 সেন্টিমিটার দূরে এই রকম। ঠিক আছে, আমরা এটাকে একটু নাম দিলাম m প্রাইম n প্রাইম, বোঝার জন্য যে mn এর জন্য m প্রাইম n প্রাইম ইমেজটা পেলাম, ঠিক আছে? আচ্ছা, এন্ড আমাদের আরেকটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে এই যে এখন যেটা মুছে দিলাম ওটা লিখতে হবে না খাতার মধ্যে, কারণ ওটা আমি জাস্ট চিন্তা করছি যে হ্যাঁ এটা ইনভার্টেড হবে কিনা। তোমরা যদি এটা না লিখে এমনি বুঝতে পারো যে ভাইয়া রিয়েল ইমেজ ইনভার্টেড হয়, সো তুমি ইনভার্ট করে আঁকো, তোমাকে আর এটা পাশে লিখতেও হবে না, মানে রাফের মধ্যেও লিখতে হবে না, খাতায় তো লিখতে হবেই না। এখন শোনো, এখন আমরা বের করব mn এর লেন্থ কত ছিল, প্রশ্নে কিন্তু বলা ছিল এটা লম্বায় 10 সেন্টিমিটার আর চওড়ায় হচ্ছে 5 সেন্টিমিটার, উইথ হচ্ছে 5, লেন্থ হচ্ছে 10। তো আমি বের করতে যাচ্ছি mn টা হচ্ছে 10 সেন্টিমিটার লং, আমি বের করতে চাচ্ছি তার ইমেজটা কতটুকু লম্বা। সো ইমেজ কতটুকু লম্বা এটা বের করার জন্য আমরা কিন্তু এই ফর্মুলায় যাব, মডুলাস অফ n। ম্যাগনিফিকেশনের ভ্যালু, ম্যাগনিফিকেশনের ভ্যালুর ফর্মুলা হচ্ছে দুইটা। কি কি ফর্মুলা? একটা হচ্ছে ইমেজের লেন্থ ডিভাইড বাই অবজেক্টের লেন্থ। এখন ম্যাগনিফিকেশন আর একটা ফর্মুলা আছে, মডুলাসের ফর্মুলায় কিন্তু মাইনাসটা চলে যায়, জাস্ট v বাই u, মনে আছে?
এই যে খেয়াল করো, m মানে কি মাইনাস v বাই u দিলাম, m মানে হচ্ছে মাইনাস v বাই u। এই যে এখন m এর ভ্যালু নিয়ে কাজ করব, এই জন্য m এর দুই পাশে মডুলাস দিলাম, একটা মিনিট সরি, m এর দুই পাশে মডুলাস দিলাম, তাহলে m এর যে ফর্মুলা দুই পাশেও মডুলাস দিলাম। ওই পাশে আছে l প্রাইম বাই l, তাহলে এখন খেয়াল করো, মাইনাস v কত 200, u কত 50, 200 ডিভাইড বাই 50, l প্রাইম ডিভাইড বাই l, l মানে হচ্ছে অবজেক্টের লেন্থ, l প্রাইম মানে ইমেজের লেন্থ। দেখো তো অবজেক্ট mn হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টের লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে এখানে লিখব 10। তো দেখো মডুলাস আছে এই জন্য মাইনাসটা চলে যাবে, তো মাইনাস 200 বাই 50 এটা হবে 4, সিম্পলি 4। therefore l prime equal to হবে 10 into 4 মানে হচ্ছে 40। খেয়াল করছো, তাহলে ওর লেন্থ ছিল 10 সেন্টিমিটার, এখন একটু লম্বা হয়ে গেছে, লেন্থ হয়ে গেছে 40 সেন্টিমিটার। আমি একটু আরেকটু লম্বা করে যতটুকু আর কি জায়গায় বসাই, এটা হচ্ছে 40 সেন্টিমিটার লম্বা, লিখে রাখলাম। এটা একটু মুছে ফেললাম আর আমার ছবিটা যাতে একটু ফ্রেশ দেখা যায় এই জন্য। দেখো সবাই বুঝতে পেরেছো কিনা? তাহলে তোমার কাজ হচ্ছে প্রথমে এই mn সাইডটার জন্য ইমেজ বের করা, আর এই ইমেজটা কতটুকু লম্বা সেটা বের করা। তো কতটুকু লম্বা সেটা বের করতে তোমার ম্যাগনিফিকেশনের ভ্যালু লাগবে। সো ম্যাগনিফিকেশনের ভ্যালু লিখলাম, এখান থেকে আসলো 4, সেখান থেকে ইমেজের লেন্থ পেলাম 40। ডান, এটা হচ্ছে mn পার্টের জন্য। এখন এটা মুছে দিই, এটা হচ্ছে mn পার্টটার জন্য। সিমিলারলি আমরা আরেকটা কাজ করব, এবার হচ্ছে ab পার্টের জন্য, এই যে এটার জন্য। তাহলে আমি একটু লিখে রাখি ab। ab এর জন্য একটু চিন্তা করো, এবটা এটা কিন্তু আর 50 সেন্টিমিটার দূরে না, 50 সেন্টিমিটার দূরে হচ্ছে পোল থেকে এই সাইডটা, এই যে mn, এই সাইডটা 50 সেন্টিমিটার দূরে। আর আমাদের এই অবজেক্টটা তো রেক্ট্যাঙ্গুলার, এন্ড আমাকে কোশ্চেনে বলে দিয়েছে এটার উইথ 5 সেন্টিমিটার। সেটার উইথ যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে আমরা কি বলতে পারি যে ভাইয়া AB কিন্তু আর পোল থেকে 50 সেন্টিমিটার দূরে না, পোল থেকে এইটুকু 50 আরো 5, দ্যাট মিন্স AB কতটুকু ডিসটেন্স আছে? 50 প্লাস 5 55। সো AB এর জন্য ইউ এর ভ্যালু প্লাস 55 সেন্টিমিটার। আমি কি বুঝাতে পারলাম? কেউ কিন্তু আগের ক্লাস না দেখে এটা দেখো না, হ্যাঁ আমাদের ক্লাসগুলো সিরিয়াল করে দেখবা, বারবারই বলি, না হলে বুঝতে কষ্ট হবে। ক্লিয়ার সবাই? তাহলে AB হচ্ছে 50 আর উইথ হচ্ছে 5, তো টোটাল 55 সেন্টিমিটার দূরে হয়ে গেল। এবার AB এর জন্য আমরা ইমেজের ডিসটেন্স বের করব V। अगेन সেম ফর্মুলা, আমাদের মিরর তো একই রকম আছে, তার মানে মিররের ফোকাস একই রকম, জাস্ট ইউ চেঞ্জ হয়ে গেছে, ইউ চেঞ্জ হওয়ার কারণে ভিটা চেঞ্জ হবে। তাহলে আমরা লিখব we know 1/u 1/v equal to 1/f। এই অঙ্কটা যদি খুব ভালো করে বোঝো, এই চ্যাপ্টারে কোনো অঙ্কের সমস্যা হওয়ার কথা না, বিকজ এই চ্যাপ্টারের অঙ্কই একটাই ক্যাটাগরি, এটার একটা প্রশ্ন করে পরীক্ষায় দেয় আর রে ডায়াগ্রাম দেয়। ভাইয়া তো সব রে ডায়াগ্রাম দেখাইছি। এই চ্যাপ্টারটা হচ্ছে ম্যাথের জন্য একদমই কম, মানে ম্যাথ একদমই কম, মানে অন্যান্য চ্যাপ্টারে আমরা কত কত ফর্মুলা পড়ি, এই চ্যাপ্টারে কম ফর্মুলা কিন্তু একটু পেঁচানো, ঠিক আছে? যদি বুঝে বুঝে না করে একটু পেঁচানো মনে হবে। ওকে, সো দেখো 1/u মানে 1/55। ভাইয়া একবারই লিখে দিলাম, হ্যাঁ তোমরা পারবো তো অপারেশনটা। v এর ভ্যালু কত আসে আমি ক্যালকুলেটরে একবার লিখি।
40 আর 55, এটা আসে 146.67। সো এখান থেকে v আসে 146.67। খেয়াল করো 146.67 হচ্ছে এইবার v এর ভ্যালু। তার মানে আমাদের এই সাইডটাই দেখো mm টা কিন্তু 200 সেন্টিমিটার দূরে ছিল, যেটা এখান থেকে 200 সেন্টিমিটার দূরে। এই যে ভাইয়া উপরে লিখে রাখছি, তাকাও। এই mn এর জন্য যে ইমেজ m প্রাইম n প্রাইম, এটা কিন্তু পোল থেকে, যে পোল থেকে 200 সেন্টিমিটার দূরে। ঠিক আছে? আর AB এর জন্য যে ইমেজটা পাবো, AB এর জন্য সেই ইমেজটা হচ্ছে পোল থেকে 146.67 সেন্টিমিটার দূরে। তার মানে এটা কিন্তু আর 200 না, একটু কম। আর একটু কম মানে মনে করো এইখানে, ধরো এইখানে দিলাম। ঠিক আছে? এটা হচ্ছে 146.67 সেন্টিমিটার দূরে। লিখে রাখতেছি। এন্ড দেখো একটু আগে যে এক্সপ্লেনেশন, ওইটাই আমাদের v পজিটিভ হওয়া মানে রিয়েল ইমেজ, আর রিয়েল ইমেজ উড বি ইনভার্টেড। তাহলে রিয়েল ইমেজ ইনভার্টেড মানে ওই ab এর ইমেজ এই পাশে উল্টা হবে। ঠিক আছে? ab এর ইমেজ হবে লেটস সে এটা হচ্ছে ab এর ইমেজ। ab এর ইমেজকে আমি দিলাম b প্রাইম a প্রাইম। তোমরা কোশ্চেন করতে পারো ভাইয়া ab এর ইমেজটা একটু ছোট আঁকলেন কেন? দেখো বুঝতে পারবে এখন। mn টা একটু বড় ছিল, ab টা একটু ছোট। mn এর লেন্থ কত ছিল? mn এর ইমেজের লেন্থ মানে m প্রাইম n প্রাইম এর লেন্থ আমরা বের করে আসি 40। এখন দেখি a প্রাইম b প্রাইম এর লেন্থ কত আসে। আবার লিখব লিনিয়ার ম্যাগনিফিকেশন m ইকুয়াল টু, আমরা কিন্তু এখন ab এর জন্য করছি, সো ab এর ইমেজের লেন্থ ডিভাইড বাই ab এর যে অবজেক্টটা, এই অবজেক্টের লেন্থ। তাহলে এই অবজেক্টটা হচ্ছে কতটুকু লম্বা? 10 সেন্টিমিটার লম্বা। আর মডুলাস অফ m আমি একটু একবারে লিখব। মডুলাস অফ m মানে হচ্ছে মডুলাস অফ m এর ভ্যালু হচ্ছে, m এর ফর্মুলা হচ্ছে -v/u, দিলাম মাইনাস, ওই মাইনাসকে মডুলাস ডিল করবে। এখানে হচ্ছে l প্রাইম বাই l। তো এখানে একটু আমরা ফর্মুলায় বসাই। v কত? 146.67। 146.67, u হচ্ছে 55। l প্রাইম বাই ওর লেন্থ কত? ওর লেন্থ কিন্তু দেখো, লেন্থ কিন্তু এই যে ab লেন্থ হচ্ছে 10। তো এখান থেকে आंसर কত আসে দেখো, l প্রাইমের লেন্থ আসবে, মডুলাসের কারণে মাইনাস তো চলে যাবে, তাই না? 146.67 ডিভাইড বাই 55, যা आंसर তার সাথে 10 মাল্টিপ্লাই করব, দেখি কত আসে। এটা আসে 26.67। সো 26.67 সেন্টিমিটার হচ্ছে আমাদের ইমেজের লেন্থ। ক্লিয়ার সবাই? এখন দেখো, তার মানে আমি বলতে পারি আমাদের আগের ইমেজটা ছিল 40 সেন্টিমিটার লম্বা, এখনকার ইমেজটা একটু ছোট 26.67। সো এই যে a প্রাইম b প্রাইম, এই জন্য আমরা একটু ছোট আঁকলাম। এটা হচ্ছে 26.67 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 40, এটা হচ্ছে 26.67। সবাই ক্লিয়ার তো? আমি একটু এখন মুছে দিব। তাহলে এখন খেয়াল করো, আমি বলতে পারি এরকম যে ভাইয়া এই mn এর জন্য ইমেজ এত বড়, mn এর লেফট সাইডে ab এর জন্য ইমেজ হচ্ছে রাইট সাইডে একটু ছোট। আমি কি বোঝাতে পারলাম? এই যে mn
mn এর ইমেজ এটা, mn এর লেফটে মানে ab এর জন্য ইমেজ হচ্ছে রাইটে এবং একটু ছোট। ঠিক আছে, তার মানে আমার সহজ কথা, আমরা যত এই অবজেক্টটা, আচ্ছা অত ডিফিকাল্ট করে মনে রাখার দরকার নেই। দেখো mn এর জন্য এটা, ab এর জন্য এটা। সো তুমি বুঝতেই পারছো যে ভাইয়া mn টা হচ্ছে দূরে, mn এর ইমেজ, আর ab এর ইমেজ হচ্ছে কাছে। এবং দেখো ab এর ইমেজটা ছোট, mn এর বড়, তার মানে আমি বলতে পারি এই যে এখানে একটু তাকাও, এই সাইডটা নেয়ার পরে এই সাইডের লেফট একটা সাইড নিছি, সো লেফট সাইডটা হচ্ছে এই ইমেজটার রাইট সাইডে। তার মানে আমি কি বলতে পারি যে এইটার জন্য যে ইমেজ, আমি যদি এইটার জন্য ইমেজ বের করতাম, ধরো এটার জন্য এই যে এই একটা লাইন টেনে দিলাম, এইটার ইমেজ কি হতো, mn এর ইমেজ যদি এটা হয়, এটার ইমেজ হতো আরেকটু রাইট সাইডে। এখানে যদি আরেকটা লাইন টানতাম, সেটার ইমেজ হতো আরেকটু রাইট সাইডে। এখন যদি ab নেই তাহলে আরেকটু রাইট সাইডে। আবার দেখো mn এর জন্য ইমেজ, এইটার জন্য ইমেজ, এইটার জন্য ইমেজ। খেয়াল করছো, যত এই দিক থেকে বাইরে আসি তত আমাদের ইমেজ ডানে যায়। এন্ড mn এর জন্য ইমেজ বড়, আস্তে আস্তে কিন্তু ছোট হচ্ছে। আমরা এখানে এটাকে বলে ইন্টারপোলেশন, তোমরা বড় হলে পড়বা। ঠিক আছে, তো ইন্টারপোলেশন মানে হচ্ছে দুইটা লাইন দেখে আন্দাজ করা যে হ্যাঁ এইটার জন্য ইমেজ এত বড়, এটার জন্য ইমেজ এতটুকু। তার মানে আমি বলতে পারি এটা যেহেতু গ্র্যাজুয়ালি একটু লেফট সাইডে আসছে, তার মানে এটা গ্র্যাজুয়ালি একটু ছোট হতে থাকবে। গ্র্যাজুয়ালি ছোট হওয়া মানে এইরকম ভাবে ছোট হওয়া। দেখো আমরা কনকেভ মিররে যখন নিজেদের দেখি, দেখবা নিজেদের দেখতে গেলে তোমার মাথার পিছনের অংশ দেখবা ছোট লাগে, আর চেহারার সামনের অংশ দেখবা বড় লাগে। কনকেভ মিররে যখন দেখবা এমনিতে তোমাদের চেহারা যেমন শেপটা সুন্দর, দেখবা কনকেভ মিররে দেখলে পিছন দিকটা একটু ছোট, মাথার পেছন দিকটা একটু ছোট লাগবে, আর সামনের দিকটা একটু বড় লাগবে। এই যে সামনের দিক mn এটা একটু বড়, পেছনের দিকটা একটু ছোট। সো আমাদের কি বলবো, আমাদের যে ফরমেশন এটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, দেখতে অদ্ভুত লাগে। দেখা যায় কোনো দিক থেকে একটু বড়, কোনো দিক থেকে, তোমরা পিকচার এডিট করো না, নিজেদের ইমেজগুলো এডিট করে দেখো না যে একদিক থেকে একটু মোটা বানাই দিছে, একদিক থেকে একটু চিকন বানাই দিছে, চেহারাটা ওরকম হয়ে যায়। সো দেখো একটা রেক্ট্যাঙ্গুলার অবজেক্ট, সেটা ইমেজ কেমন দিচ্ছে, ইমেজ দিচ্ছে একটা ট্রাপিজিয়াম শেপের ইমেজ। সো একটা ট্রাপিজয়েডাল শেপ পাচ্ছি আমি। ঠিক আছে, ট্রাপিজয়েডাল শেপ পাচ্ছি আমরা। এই সেম কোশ্চেন জানো, এগুলা হচ্ছে বড় ক্লাসে যখন উঠবা, ইন্টারমিডিয়েট যাদেরকে করাই ওদেরকে ইন্টারমিডিয়েটে করানো লাগে, কারণ ইন্টারের অ্যাডমিশন টেস্টে এটা আসছে। একবার আমি তোমাদের দেখাই। এই দেখো, ওটা হচ্ছে মানে এখন তো আমরা মিররের জন্য করছি, আমরা সামনের চ্যাপ্টারে লেন্স পড়বো। সো এই ইন্টারমিডিয়েট একবার দেখো অ্যাডমিশন আসছে, এটা হচ্ছে লেন্সের সামনে একটা অবজেক্ট রাখছে। এই যে দেখো একটা অবজেক্ট, এই অবজেক্টটার ইমেজটা এরকম ইনভার্টেড, এন্ড কতটুকু আমার হাতের লেখা বোঝা যাচ্ছে, ট্রাপিজিয়াম শেপের। দেখতে পাচ্ছ, এই যে এই হচ্ছে অবজেক্ট, আর ওই পাশে এই যে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখছি, এটা হচ্ছে ইমেজ। তো এটা কিন্তু অ্যাডমিশন আসছিল, এবং ওইখানেও দেখো তোমরা বাংলা তো মোটামুটি বুঝবাই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মানে এরিয়া অফ ট্রাপিজিয়াম। সো আমরা অ্যাকচুয়ালি কি করবো, এটার এরিয়াটা বের করবো। এটা অ্যাডমিশন টেস্টে আসছে। সো বড় ক্লাসে উঠলেও কিন্তু আমাদের এই বেসিক গুলাই কাজে লাগবে। এখন যদি বোঝো, দেখবা বড় ক্লাসে এগুলো আর হয়তো ডিফিকাল্ট লাগবে। ঠিক আছে, এবার একটু খেয়াল করো। তো আমাকে বলছে কি, আমাকে বলছে ইমেজের এরিয়া বের করতে। ইমেজের এরিয়া বের করতে মানে অ্যাকচুয়ালি আমার ইমেজটা কেমন শেপ, ট্রাপিজিয়াম শেপ, এই ট্রাপিজিয়াম শেপের এরিয়াটা বের করতে হবে। এখন এই ট্রাপিজিয়াম শেপের এরিয়া, ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা কিন্তু আমরা সবাই জানি, হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইডস। প্যারালাল সাইড কোনটা কোনটা, এই যে এটা আর এটা। তাহলে দেখো হাফ ইনটু, আমি লিখবো এরিয়া অফ ইমেজ, উপরে লিখি half into sum of parallel side.
প্যারালাল সাইড কতটুকু? প্যারালাল সাইড হচ্ছে এই যে এতটুকু, এইটা আর এইটা, তাহলে এটা হচ্ছে 40, এটা হচ্ছে 26.67, সো আমি লিখব হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড ইনটু হাইট অর ইন্টারনাল ডিসটেন্স। সো ইনটু হচ্ছে ডিসটেন্স, ছোট করে লিখি, ইনটু ডিসটেন্স। ডিসটেন্স কোনটা? ডিসটেন্স হচ্ছে প্যারালাল সাইড দুইটার মধ্যে ডিসটেন্স। দেখো এই একটা প্যারালাল সাইড, এই একটা প্যারালাল সাইড, এদের মধ্যে ডিসটেন্স কিন্তু এই যে, গাঢ় করে দিচ্ছি, এটা হচ্ছে ডিসটেন্স। সো এই ডিসটেন্সটা কিভাবে বের করবা? সরি, এই ডিসটেন্সটা বের করার জন্য এই যে উপরে দেখো, পোল থেকে এই পর্যন্ত হচ্ছে 200, পোল থেকে এই যে দেখো এই পর্যন্ত, এই যে এই সাইডটা পর্যন্ত হচ্ছে 146.67, সো এইটুকু 146.67, এইটুকু হচ্ছে 200। সো আমি যদি বলি টোটাল 200 থেকে পি থেকে এম প্রাইম পর্যন্ত হচ্ছে 200, সো টোটাল পি এম প্রাইম থেকে পিবি প্রাইম মাইনাস করে দাও, এই যে এতটুকু মাইনাস করে দাও, এই দেখো টোটাল এতখানি লেন্থ থেকে এইটুকু লেন্থ মাইনাস করে দিলাম, এই যে এতটুকু, তাহলে কি থাকবে? এইটুকু থেকে যাবে, তাহলে টোটাল এত বড় লেন্থ থেকে এইটুকু মাইনাস করে দাও, সো 200 থেকে 146.67 মাইনাস করে দাও। এখান থেকে যা অ্যান্সার আসে, দেখি কত আসে। এখন এটা কিন্তু টেস্ট পেপারে ভুল করে করা, আমার কাছে দুইটা টেস্ট পেপার আছে, পাঞ্জেরি না, আমার কাছে লেকচার আছে, লেকচারে কিন্তু এটা ভুল। আর ক্লাস 10 কয়েকদিন আগে করাইছিলাম, ওরা পাঞ্জেরি গাইড থেকে দিছিল, পাঞ্জেরি টেস্ট পেপার থেকে, ওখানেও এটা ভুল করা। তো যেভাবে ভাইয়া করাচ্ছি সুন্দর করে নোট খাতায় তুলে রাখবা, একটু দেখি এটা কত আসে। 0.5 ইনটু এটা আসে হচ্ছে, আচ্ছা আমি যদি ক্যালকুলেটরে ভুল প্রেস না করে থাকি, মোবাইলের ক্যালকুলেটর তো, ঠিক আছে, তাহলে দেখো আমাদের এরিয়া অনেক চেঞ্জ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ফুল ম্যাথটা। কারো কোনো প্রবলেম থাকলে আমাকে একটু বলো, এটা খুব ইম্পর্টেন্ট এই সেন্সে, এটা পরীক্ষায় কখনো এরকম কঠিন অঙ্ক আসার চান্স খুব কম, মানে স্কুলে আসতে পারে, বোর্ডে কখনোই আসবে না, কিন্তু এটা যদি বোঝো তাহলে তোমরা ম্যাথগুলো খুব ইজিলি বুঝে যাচ্ছ যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? কারো কনফিউশন থাকলে ভাইয়াকে বলতে পারো, আর যদি কনফিউশন না থাকে তাহলে আমরা নতুন চ্যাপ্টারে চলে যাব। তোমরা কমেন্ট করো, আমি দেখি কোনো কোয়েশ্চেন আছে কিনা। ওকে, কোয়েশ্চেন নাই, ঠিক আছে, তাহলে আমরা চলে যাব হচ্ছে আমাদের নেক্সট চ্যাপ্টারে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে রিফ্লেকশন অফ লাইট। আমরা এতদিন শিখে গেছি, এখন শিখবো রিফ্র্যাকশন অফ লাইট, আর এটাকে অনেক সময় ট্রান্সমিশন অফ লাইটও বলে। লাইট কোনো কিছুর ভেতর দিয়ে যদি চলে যায় তখন কি হবে।
আচ্ছা আমি তাহলে একটু আমার ক্যাপশনটা এডিট করে দিই, পরে মনে থাকবে না আমার। চ্যাপ্টার 8 এটা, আর হচ্ছে চ্যাপ্টার 9। নাকি আরেকটা নতুন অফ করে আরেকটা শুরু করব? আচ্ছা থাক, সমস্যা নেই, আরেকটা অফ করলে তোমাদের আবার কানেক্টিভিটিতে প্রবলেম। আচ্ছা, সো চ্যাপ্টার 9 শুরু করি। চ্যাপ্টার 9 হচ্ছে লাইটের রিফ্র্যাকশন। চ্যাপ্টারের নামটা কি একটু দেখে নিও। আচ্ছা আমি সামনে আছে, দেখে নিও। চ্যাপ্টার 9 হচ্ছে রিফ্র্যাকশন অফ লাইট। রিফ্র্যাকশন অফ লাইট। এখন আমি এখানে বাংলা নামটা একটু পছন্দ করব, কারণ অনেক সময় তোমাদের বাংলা টার্মটা বলি, কারণ হচ্ছে আমরা বাঙালি তো, আমরা বাংলা টার্ম দিয়ে ভালো বুঝি। এটার বাংলা হচ্ছে আলোর, লাইট মানে তো আলো, প্রতিসরণ। প্রতিসরণ নাম থেকেই বোঝা যায় যে লাইট একটু সরে যাবে। আমরা বলি না যে একটু সরে বসো, একটু সরে দাঁড়াও, সো লাইট একটু সরে যাবে। তো লাইট একটু সরে যাবে। আমি তোমাদের এটা হচ্ছে তোমাদের একটা অ্যাপসের নাম বলে দিব না, ওই অ্যাপসটা তোমরা মোবাইলে ডাউনলোড করে নিও, ওখান থেকে একটু দেখে নিও। আর কোচিং খুললে তো আমি প্রজেক্টরে বড় করে দেখাবো এগুলা। তো আমি এখন আমার মোবাইল দিয়ে দেখাবো তোমাদের। অ্যাপসটার নাম খুবই সুন্দর একটা অ্যাপস, এটার মধ্যে ফিজিক্স ম্যাথস এর অনেক অনেক জিনিসপত্র দেখা যায়। এটা হচ্ছে একদম পুরোপুরি লিখে দিচ্ছি, PHET, ফিজিক্স এক্সপেরিমেন্ট বলে আর কি, হ্যাঁ সংক্ষেপে PHET। এটা হচ্ছে তোমাদের একটু দেখাই, এটা হচ্ছে এইরকম সিম্বল, এই যে দেখো আমার আঙুলের উপর PHET। এটা যখন সার্চ করবা এটা পাবা, ওইটা ডাউনলোড করে তারপরে মোবাইলে রাখো। তো আমি তোমাদের এখান থেকে একটা এক্সপেরিমেন্ট দেখাচ্ছি, মানে আমি মুখে বলার চেয়ে ওইখানে দেখলে বেশি ভালো ভিজুয়ালাইজ করবো। সো রিফ্র্যাকশন অফ লাইট কি? রিফ্র্যাকশন অফ লাইট আমি তোমাদেরকে ফার্মাটের প্রিন্সিপাল দিয়ে বুঝাইছিলাম। ফার্মাটের প্রিন্সিপালে বুঝাইছিলাম যে আলো যখন একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যায়, আলো মনে করো একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যায়, যথারীতি যে একটা মিডিয়ামের চেয়ে আরেকটা, ধরো আমি আর আরেকটা মানুষ, ঠিক আছে, না জাস্ট দুইটা মিডিয়াম, দুইটা ডিফারেন্ট মিডিয়াম, ডিফারেন্ট কিভাবে হয়? ডিফারেন্ট হয় হচ্ছে একটা একটু, ধরো পানি আর বাতাস, বাতাস হচ্ছে হালকা, পানি হচ্ছে ঘন, পানি একটু ডেন্স, তাই না? পানির মধ্যে হাত দিয়ে দেখো, বাতাসের মধ্যে হাত দিয়ে, আমি সবসময় বলি তোমাদের, বাতাসের মধ্যে হাত যত তাড়াতাড়ি নাড়াচাড়া করতে পারবা, পানির মধ্যে তত দ্রুত হাত নাড়াচাড়া করতে পারবা। তার মানে পানিতে মলিকুলগুলো অনেক বেশি ডেন্স, এই জন্য আমি চাইলেও হাত অত দ্রুত না মানে সরাতে পারি না বা নাড়াচাড়া করতে পারি না, তাই না? পানির মধ্যে যতটুকু পারো, মধুর মধ্যে কিন্তু তাও পারবে না। তুমি একটা কাজ করো, কিছু চিনি ঢেলে তারপর পানির মধ্যে এটা গোলানোর চেষ্টা করো চামচ দিয়ে, খুব ইজি। বাট মধুর মধ্যে পারলে গোলাই হতো, দেখবো কতটুকু শক্তি তোমাদের। মধুর মধ্যে চামচ দিয়ে সেটাকে গোলাইতে পারবা? তো বিগ ফাইট খেলার মতো, ওই যে বিগ ফাইট যারা খেলে ওদের মতো শক্তি হইলেও তোমাদের হবে না, মানে ওইটা পারবা না। হয় তুমি একবারে করতে গিয়ে ভেঙে ফেলবা, তাহলে ওই অত স্মুথলি আর তুমি কি করতে পারবা না, নড়াচড়া করাতে পারবো না। তো খুবই সিম্পল কথা, যেটা একটু ঘন বা ডেন্স সেটা দিয়ে চলাফেরা একটু ডিফিকাল্ট, আর যেটা একটু হালকা বা রেয়ার মিডিয়াম সেটা দিয়ে চলাফেরা ইজি। তো এখন লাইট যখন, খেয়াল করো, লাইট যখন একটা মিডিয়াম থেকে, লেটস সে এটা হচ্ছে বাতাস, এয়ার মিডিয়াম, আর এটা হচ্ছে ওয়াটার, তো স্বাভাবিকভাবেই বলতো কোনটা ডেন্স? এটা হচ্ছে পানি ডেন্স। আচ্ছা, এই ডেন্সিটি কিন্তু রিয়েল লাইফ ডেন্সিটির সাথে একটু ডিফারেন্স আছে, তোমরা বড় হইলে পড়বা। এটাকে বলা হয় অপটিক্যাল ডেন্সিটি। সো অপটিক্যাল ডেন্সিটি আর এমনিতে আমরা যে ডেন্সিটি বলি সেটার মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে? অপটিক্যাল ডেন্সিটি আর এমনি ডেন্সিটির মধ্যে ডিফারেন্স আছে। বাট তোমাদের যেসব ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতে বলবে সেসব ম্যাটেরিয়ালে ডেন্সিটি মানেই চিন্তা করবা অপটিক্যাল ডেন্সিটি আর ডেন্সিটি অলমোস্ট সেম, বাট কিছু কিছু জায়গায় ভ্যারিয়েশন আছে।
তো বড় হলে পড়বো অপটিক্যাল ডেন্সিটি কি, অপটিক্যাল ডেন্সিটি রিয়েল লাইফ ডেন্সিটির সাথে পুরোপুরি একরকম না, ঠিক আছে। আচ্ছা, এখানে আরো কিছু ব্যাপার স্যাপার জড়িত, মানে কোন মিডিয়াম কত বেশি ইএমডব্লিউ পারমিট করে, সো ওইটার উপর ডিপেন্ড করে। এই জন্য আপাতত মনে রাখো, আপাতত তোমাদের লেভেলটা 9 10 ইন্টারমিডিয়েটেও তোমরা এটা মনে রাখতে পারবে যে আমরা যেটা বেশি মনে করি ঘন, তোমরা নিজেরাই চিন্তা করো পানি বেশি ঘন নাকি বাতাস, তোমরা নিজেরা যেটা চিন্তা করবে সেটাই। সো আমরা বলবো হ্যাঁ ওর ডেন্সিটি বেশি। সো অপটিক্যাল ডেন্সিটি ওরকম ডিফিকাল্ট টার্মে এখন যাব না। এখন কথা হচ্ছে, আমি যদি বাতাস থেকে পানির মধ্যে মানে মনে করো এক গ্লাস পানি, এখানে হচ্ছে পানি, উপর থেকে আমি লাইট ফেলতেছি, উপর থেকে আমি যদি লাইট ফেলি, এই যে লাইটের রে গুলো এখানে যাচ্ছে, এই যে যাচ্ছে। যখন বাতাস থেকে পানিতে তুমি লাইট ফেলো তখন কি হয়, আমি কিন্তু তোমাদের বলেছিলাম লাইট এক ধরনের ইএমডব্লিউ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে। ওয়েভ কয় রকম হয়? দুই রকম হয়, মনে আছে? সেই যে ওয়েভের চ্যাপ্টারে পড়েছিলাম, এই যে ঢেউয়ের মতো ওয়েভ হয়, আবার কি হয় সাউন্ড ওয়েভ, যেরকম ট্রান্সভার্স যেটা এরকম হয়, কম্প্রেশন আর হচ্ছে এক্সপানশন, এরকম করে যারা আগে। তো ওয়েভকে দুই ভাবেই দেখানো যায়। এখন লাইট কোন রকমের ওয়েভ সেটা তোমরা শিখবা যখন তোমরা একটু, আমি তোমাদের ফার্স্ট ক্লাসে বলেছিলাম লাইটের রিফ্লেকশন চ্যাপ্টারে যে লাইট আসলে কোন ওয়েভ, এটা কি লংজিটিউডাল নাকি ট্রান্সভার্স, এটা বোঝার জন্য একটা টেস্ট আছে, সেটাকে আমরা বলি পোলারাইজেশন, ঠিক আছে। পোলারাইজেশন বাংলা তো তোমাদের লাগবে না, পোলারাইজেশন। সো পোলারাইজেশন টেকনিকের থ্রুতে আমরা বের করতে পারি লাইট আসলে কোনটা। তো অত কিছু এখন যাওয়ার দরকার নেই, আমি জাস্ট তোমাদের বলতেছি, তোমরা ধরে নাও লাইট হচ্ছে এরকম, ধরে নাও। এখন লাইট যদি এই রকমের ওয়েভ হয়, অ্যাকচুয়ালি লাইট এরকম ওয়েভও না, লাইটের মধ্যে একটা কনসেপ্ট আছে, বড় হলে পড়বো, ওয়েভ ফ্রন্ট, বাংলায় বলে তরঙ্গ মুখ। সো এটা যখন পড়বা ইন্টারমিডিয়েট উঠে তখন ক্লিয়ার হবে, তখন বলে দিব, বেঁচে থাকবে। সো এখন মনে রাখবা লাইটটাকে আমরা এরকম কতগুলা পাশাপাশি প্যারালাল ব্যান্ড চিন্তা করতে পারি, ঠিক আছে। আমি যদি এক জায়গা থেকে লাইট ফেললে লাইটকে চিন্তা করবা যে লাইট হচ্ছে অনেকগুলা ব্যান্ড, ঠিক আছে, অনেকগুলা ব্যান্ড পাশাপাশি যাচ্ছে। বা চিন্তা করতে পারো আমাদের ভাইয়া যেভাবে আমাদের বুঝাইতো, সেটা হচ্ছে অনেকগুলা সৈন্য মার্চ করতেছে, মানে এই একটা সৈন্য, এই একটা সৈন্য, সৈন্যদের মার্চ করতে দেখো না তোমরা 26শে মার্চ, 16 ডিসেম্বরে, সো এরকম অনেকগুলা সৈন্য এরকম লাইন ধরে মার্চ করতেছে, একজনের পিছনে একজন দাঁড়ানো, ঠিক আছে। এই যে এটা কি, আমি ধরো একটা লাইন চিন্তা করলাম, এটা একটা লাইন, এটা একটা লাইন। সো লাইট হচ্ছে এরকম অনেকগুলো লাইন সামনের দিকে যাচ্ছে, এভাবে চিন্তা করা যায়। এখন তুমি একটু ভাবো, এই হচ্ছে বাতাস, এই হচ্ছে পানি, বাতাস থেকে পানিতে আমি লাইট ফেলতেছি, বাতাস থেকে পানিতে যখনই লাইট ফেলি আমি সোজা ফেলতেছি, দেখছো খেয়াল করে, সোজা ফেলতেছি, সোজা লাইট এসে যখন বাতাস থেকে পানিতে পড়ে তখন এই হচ্ছে মাঝখানের সারফেসটা, ঠিক আছে, পানির উপরের সারফেসটা, এই যে বাতাস থেকে লাইট এসে পানিতে পড়তেছে। সো লাইট যখন পানিতে এসে পড়ে, তোমরা একটু ভাবো, দেখো চিন্তা করো এরকম, কিভাবে বললে বুঝবা, আচ্ছা এভাবে বলি, ওই যে গাড়ি দিয়ে বলি, গাড়ি দিয়ে এক্সাম্পলটা আমার কাছে ইজি লাগে, গাড়ি দিয়ে বলি, ধরো একটা গাড়ি এখান থেকে এইদিকে যাচ্ছে, একটা গাড়ি যখন যায়, ধরো এই হচ্ছে একটা লম্বা একটা রাস্তার মধ্যে গাড়ি যাচ্ছে, এই যে একটা গাড়ি সামনের দিকে যাচ্ছে। এখন এই গাড়িটাকে আমরা উপর থেকে দেখতেছি, আমরা হেলিকপ্টার বা প্লেনে বসে উপর থেকে দেখতেছি যে গাড়িটা যাচ্ছে। তো ধরো গাড়িটা ট্রান্সপারেন্ট, তার চাকাগুলো দেখা যাচ্ছে, এই যে গাড়ির একটা চাকা, পেছনে দুইটা চাকা, সামনে দুইটা চাকা। সো একটা গাড়ি সামনের দিকে যাচ্ছে 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 যাচ্ছে, দেখো গাড়িটা কিন্তু পিচ ঢালা রাস্তা। তো পিচ ঢালা রাস্তা মানে কি, রাস্তার উপরে গাড়ির সবগুলা চাকা একই স্পিডে চলবে। তুমি বলতে পারো ভাই এটা মানে কি বলতে চাইলেন, এটা মানে বোঝাতে চাচ্ছি, দেখো যদি ধরো পিচ ঢালা রাস্তা, এই যে পিচ ঢালা রাস্তা দিয়ে যাচ্ছ যাচ্ছ যাচ্ছ, এই পর্যন্ত পিচ ঢালা রাস্তা, এরপরই হচ্ছে কাদা বা মাটির রাস্তা। তো খেয়াল করো এই গাড়িটা যখন আসতেছে, আস্তে 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 আস্তে, দেখো
এখান থেকে হচ্ছে মাটির রাস্তা। তো গাড়িটা যখন আসতে থাকে, এই যে গাড়িটা আসতেছে আসতেছে আসতেছে, দেখো সামনের দুইটা চাকা, এই যে সামনের দুইটা চাকা একই সাথে কার উপর পড়ে গেল? মাটির উপর পড়ে গেল। এখন তুমি বলো পিচ ঢালা রাস্তায় যে স্পিড, অবভিয়াসলি মাটির রাস্তায় তত বেশি স্পিড না, মাটির রাস্তায় গাড়ি আরো স্লোলি চলবে। তাহলে দেখো গাড়ির এই দুইটা চাকা কি হয়ে গেছে? স্লো হয়ে গেছে। তার মানে গাড়ি আসতেছে আসতেছে আসতেছে, এই যে এই লেয়ারটা বা এই চাকাটা স্লো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই চাকাটা স্লো হয়ে যাচ্ছে, গাড়িটা একটু সামনে গেছে। দেখো এই যে এই দুইটা চাকা, এই দুইটা চাকা একটু এই যে আসতেছে আসতেছে আসতেছে, এই চাকাটা একটু স্লো হয়ে গেছে। এই যে এটা একটু স্লো হয়ে গেছে। স্লো হয়ে গেছে মানে একটু ড্যাম খেয়ে যাবে, মানে থেমে যাওয়ার মতো, মানে মনে হয় যেন আটকে পড়তেছে। পেছনেরটা কিন্তু কিছু হয় না, পেছনেরটা কিন্তু আগের স্পিডে আসতে চেষ্টা করবে। বাট গাড়িতে যেটা হয়, গাড়ি তো টোটালটা একটা গাড়ির একটা বডি থাকে, সেই বডির সাথে অ্যাটাচড। সো এই চাকা স্লো হলে এই চাকাটাও একটু স্লো হয়ে যায়। বাট আমরা নর্মালি চিন্তা করি এই চাকাটা স্লো হয়, বাট এটা কিন্তু স্লো হয় না। সো আলটিমেটলি কি হবে? এই চাকাটা স্লো হয়ে গেলে এই চাকা এই চাকাটার মধ্যে যে ডিসটেন্স, এইটা একটু স্লো হয়ে গেল। দেখেন যাচ্ছে এরকম যাচ্ছে 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 যাচ্ছে, এইটা একটু স্লো হয়ে গেল, এটা একটু স্লো হয়ে গেছে, এটা কিন্তু আগের স্পিডেই যাচ্ছে, তার মানে এটা একটু কাছাকাছি চলে আসবে। রিয়েল লাইফে গাড়ির মধ্যে কি হয়? রিয়েল লাইফে গাড়ি চাকা সামনে আসে না, কারণ এটা তো একটা স্ট্রাকচারের মধ্যে আটকানো। বাট যদি চিন্তা করো যে হ্যাঁ এই চাকাগুলো সামনে যেতে পারে, তাহলে এটা একটু স্লো হয়ে গেল, এটা একটু সামনে চলে আসবে। আমি তোমাদের একটা ভিজুয়ালাইজেশন দেখাই, এটা হচ্ছে সুবিধা, মুখে বলা একটু ডিফিকাল্ট। তোমরা একটু খেয়াল করো, হ্যাঁ আমি তোমাদের মোবাইল দিয়ে দেখাচ্ছি, তো যতটুকু ভাই আর কি দেখাতে পারছি। সবাই একটু তাকাও, কতটুকু ক্লিয়ার দেখা যাবে আই ডোন্ট নো। উপর থেকে আমি লাইট ফেলতেছি, দেখো এই যে হচ্ছে, আমি একটু ডিসক্রাইব করি তারপর তোমরা দেখো। এই উপর থেকে লাইট ফেলতেছি, কালারটা কি একটু চেঞ্জ করলে ভাইব্রেন্ট লাগবে? এই যে দেখো উপর থেকে লাইট ফেলতেছি, এইটা হচ্ছে সাদা জায়গাটা হচ্ছে বাতাস, আর নিচের এই যে বেগুনি কালারের জায়গাটা পার্পল, এটা হচ্ছে পানি। তো বাতাস থেকে পানিতে লাইট যাচ্ছে, দেখো এই যে এটা হচ্ছে টর্চ আমাদের। টর্চ থেকে যে লাইট যাচ্ছে, দেখো লাইটের অনেকগুলা, এই যে দেখো আমি যে তোমাদের মাত্র বললাম অনেকগুলা লেয়ার বাই লেয়ার এরকম দেখাচ্ছে। খেয়াল করো লেয়ারগুলো পানি বাতাসে, দেখো আমি আগে বলি, আমার কথা শোনো, তারপরে লাস্টে দেখো। এই যে এখান থেকে যখন নামতেছে বেশ ভালো স্পিডে নামতেছে, খেয়াল করছো? বাট যেই কিনা পানির মধ্যে নামছে, এই যে এই জায়গাটা দেখবা, আমার এই যে নখের বরাবর এই জায়গাটায় দেখবা ওরা এসে একটু ড্যাম খেয়ে যাচ্ছে, একটু স্লো হয়ে যাচ্ছে পানির মধ্যে, কিন্তু ওরা একটু স্লো অ্যান্ড এই যে বললাম ওরা একটু কাছাকাছি চলে আসবে। তোমরা দেখো আমি একটু থামিয়ে ধরে রাখি, দাঁড়াও ব্রাইটনেস বাড়াই দিই। এখন দেখো, দেখতে পাচ্ছ বাতাসে যত স্পিড, উপরে যত স্পিড, পানির মধ্যে যখন নেমে আসে স্লো হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, তার মানে মনে রাখবা লাইট এসে যদি লাইট এসে কোনো একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামের উপর এসে পড়ে, ধরো বাতাস থেকে পানির মধ্যে এসে যখন লাইট পড়ে, যদি লাইট সোজাসুজি পড়ে, খেয়াল করছো আমাদের লাইট কি কোনো বেন্ড হয়েছে? দেখো তো তোমরা একটু একটু, যেহেতু জানো একদম মুখে বলতে হবে না যে বেন্ড হয়েছে কি হয় নাই, তোমরা দেখো বেন্ড হয় নাই, কিন্তু সোজা আসতেছিল সোজা চলে যাচ্ছে, একটু পরে দেখবো বেন্ডিংটা। সো দেখো মনে রাখবা যে আমাদের যদি কোন একটা সোর্স থেকে, সোর্স না কোন একটা, হ্যাঁ সোর্স তো আছে টর্চ, কোন একটা সোর্স থেকে লাইট ফেলি, একটা মিডিয়াম থেকে লাইট আসতেছে 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 আরেকটা মিডিয়ামে যাচ্ছে। ওকে, সো যখন একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যায়,
এই যে লাইটটা আস্তে 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 এখানে একটু স্লোইশ হয়ে তারপরে এসে আরেকটা মিডিয়ামে যায়। তার মানে মিডিয়াম সুইচ করার কারণে লাইটের ভেলোসিটি কমে। দেখো লাইটের ভেলোসিটি কমে, লাইটটা যে আসতেছে, এই যে লাইটের একটা মোটা একটা রে, একটা ব্যান্ড, লাইটের রে এখানে যত স্পিডে ছিল এখানে একটু আটকে যাচ্ছে, জ্যাম খেয়ে যাচ্ছে, কিন্তু ডিরেকশন কিন্তু চেঞ্জ করে না। তার মানে সোজা লাইট এসে সোজাই চলে যাচ্ছে। ভাইয়া বুঝাতে পারলাম? সোজা এসে সোজাই চলে যাচ্ছে। ক্লিয়ার? সোহাগ ভাই এটাকে এরকম বলতো, তোমাদের একটু যদি হেল্প হয়। ধরো এই যে কতগুলা সৈন্য সামন্ত আসতেছে, এই যে ভালো রাস্তা দিয়ে হাঁটতেছে সবাই হাঁটতেছে, এই দেখো সৈন্যগুলা যখন একটু খারাপ রাস্তায় চলে আসলো, সবার আগে খারাপ রাস্তায় পাড়া দিচ্ছে কারা? ওরা সবাই কিন্তু আবার একই লাইনে, সো ওরা সবাই খারাপ রাস্তায় পাড়া দিচ্ছে, তার মানে ওরা একটু স্লো হয়ে যাবে, ওরা এত জোরে হাঁটতে পারবে না। কিন্তু দেখো ও যখন এইখানে তখন এরা হচ্ছে এই জায়গায়, ওরা কিন্তু এখন ওই যে ওরা যখন এইখানে, দেখো ও যখন এইখানে চলে আসবে, এই যে এইখানে চলে আসবে, ও যখন এইখানে চলে আসবে তখন ওরা চলে আসবে এইখানে, বাট ওদের স্পিড কিন্তু কমে নাই, কারণ ওরা এখনো পিচ ঢালা রাস্তায় পানির মধ্যে বা মাটির মধ্যে নামে নেই। তার মানে ওরা একটু স্লো হয়ে গেছে, ওরা কিন্তু আগের স্পিডে আসতেছে, তার মানে ওরা একটু কাছে চলে আসবে, বিকজ ওরা আগের স্পিডে আছে, ওরা একটু স্লো, তাই না? সামনের জন যদি একটু স্লো হয়, আমি কি করতে পারবো? পিছন থেকে একটু আগে আসতে পারবো। তাহলে দেখা যাবে যে ও যখন পানিতে চলে গেছে তখন একটু ক্লোজার। এই জন্য দেখো আমরা যে অ্যানিমেশনটা দেখলাম, এখানে বেশ ফাঁকা ফাঁকা দেখছি, এখানে এসে একটু কাছাকাছি চলে আসছে। এটাকে যদি সুন্দর করে জানতে চাও বা লিখতে চাও নোট খাতায়, এটা হচ্ছে ওয়েভলেন্থ চেঞ্জ হয়। আমরা ওয়েভলেন্থের ফর্মুলা দেখব, তো মনে রাখবা আমাদের যে ওয়েভ আসতেছে মিডিয়াম সুইচ করার কারণে, দেখো আমি মিডিয়াম সুইচ করলাম, সো আমাদের ওয়েভলেন্থ চেঞ্জ হবে। ওয়েভলেন্থকে আমরা কি দিয়ে ডিনোট করি মনে আছে? v equal to f lambda। সো মাথায় রাখবা সোজা লাইট আসলে ল্যাম্ডা চেঞ্জ হয়, লিখে রাখো সবাই, লাইট সোজা আসতেছে তার মানে ল্যাম্ডা চেঞ্জ হবে, কোনো সন্দেহ নাই। ঠিক আছে, ল্যাম্ডা চেঞ্জ হচ্ছে, ল্যাম্ডা চেঞ্জ হওয়ার পরে এই মিডিয়ামে আসতেছে, মানে সরি মিডিয়ামে আসতেছে, এই কারণে ল্যাম্ডা চেঞ্জ হয়ে যাচ্ছে। ল্যাম্ডা চেঞ্জ হচ্ছে, এন্ড আমরা কিন্তু জানি দেখো ওয়েভের ভেলোসিটি কার উপর ডিপেন্ডেন্ট? ল্যাম্ডার উপর ডিপেন্ডেন্ট। সো ল্যাম্ডা যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে, ভেলোসিটিও চেঞ্জ হয়ে যাবে, তার মানে ল্যাম্ডাও চেঞ্জ হয়, ভেলোসিটিও চেঞ্জ হয়। লাইটের ভেলোসিটিকে v দিয়ে না লিখে লাইটের ভেলোসিটিকে স্পেশালি c দিয়ে লেখা হয়। কেন লেখা হয় একসময় বলবো। তোমরা সেই যে আইনস্টাইনের বিখ্যাত সূত্র E equal to mc² জানো না? এই c হচ্ছে লাইটের ভেলোসিটি। সো লাইটের ভেলোসিটিকে আমরা c দিয়ে ডিনোট করি। সো c ল্যাম্ডা দুইটাই চেঞ্জ হবে, ঠিক আছে? c আর ল্যাম্ডা দুইটাই চেঞ্জ হবে। কনস্ট্যান্ট কি থাকবে? সেই যে ওয়েভের চ্যাপ্টারে পড়াইছিলাম, ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকবে, বিকজ একই লাইট, ঠিক আছে? লাইট কিন্তু সেম, সো ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকবে। তোমরা যদি এই অ্যাপসটা নামায় দেখবা লাইটের কালার চেঞ্জ করবা, দেখবা ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। সো ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করে কালারের উপর, আর কালার ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সির উপর। আমরা আগের চ্যাপ্টারে দেখে আসছি, এক একটা লাইটের ফ্রিকোয়েন্সি মানে এক একটা কালার লাইটের ফ্রিকোয়েন্সি এক এক রকম, ঠিক আছে? তোমরা এই যে এখান থেকে কালার চেঞ্জ করো, দেখাই দিচ্ছি। এই যে উপরে যাবা, এই এখান থেকে এই বারটাকে এদিক সেদিক করায় এই কালারটা চেঞ্জ করবা। আমি এমন কালার দিচ্ছি যাতে একটু ভিডিওতে ভালো দেখা যায়। ক্লিয়ার সবাই? এখন শোনো, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আচ্ছা, কোয়েশ্চেন লাগলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করো, আমি তোমাদের দিয়ে দিব না, সিলেট ক্যাডেট কলেজের। ওকে, সো যেটা বলছিলাম, লাইট সোজা আসতেছে, সোজাই চলে যাচ্ছে, তার মানে দেখো সি আর ল্যাম্ডা চেঞ্জ হয়, বাট তার ডিরেকশন চেঞ্জ হয় না, সো ডিরেকশন আনচেঞ্জড। তো লাইট যখন একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে এসে পড়ে, ইনসিডেন্ট হয়, তখন যদি সোজা এসে পড়ে তাহলে লাইটের ডিরেকশন চেঞ্জ হবে না, সো আমাদের ডিরেকশন আনচেঞ্জড।
ঠিক আছে, তাহলে একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে লাইট যদি সোজা এসে পড়ে তাহলে ডিরেকশন চেঞ্জ হবে না। বাট লাইট যদি সোজা এসে না পড়ে, লাইট মনে করো সোজা ফেললাম না, না ফেলে কি করলাম, আমি জাস্ট আজকে এই ডিরেকশন চেঞ্জ করার ঘটনাটাই বলবো, নেক্সট ক্লাস থেকে দেখবা। এইটা যদি বোঝো এই চ্যাপ্টারে সব সহজ। খালি এই যে লাইট ডিরেকশন চেঞ্জ করে, কোন দিকে কি করে না করে, খালি সব কিছু ওই যে আগের চ্যাপ্টারে সব বলছিলাম না, ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইকুয়াল টু রিফ্লেক্টিং অ্যাঙ্গেল, এই দুইটা দিয়ে আই ইকুয়াল টু আর, এই দুইটা দিয়ে সব হয়, সব কিন্তু ওখান থেকেই হয়েছে। এখানেও এই চ্যাপ্টারে সবকিছু জাস্ট রিফ্র্যাকশন, একটা মিডিয়াম থেকে একটা মিডিয়ামে লাইট যখন যায় তখন ডিরেকশন কিভাবে কি চেঞ্জ হয়, জাস্ট এটা বুঝবা, আর কিচ্ছু না। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে এয়ার, এই হচ্ছে ওয়াটার। এগেইন আমি লাইট ফেলতেছি এবার বাঁকা করে, বাঁকা করে মানে ধরো এই যে এভাবে লাইট ফেলতেছি, এই যে লাইট এখানে এসে পড়লো। সো লাইট যদি এখানে এসে পড়ে, আমি ওই আগের এক্সাম্পলে যাই, তোমরা এটা নিজেরাও চিন্তা করতে পারবা, তারপর আমি অ্যানিমেশন তো দেখাবোই। মনে করো একটা কলম, একটা কলমকে এই যে এভাবে তোমরা তোমাদের টেবিলের উপর রেখে দুই দিক থেকেই সমানভাবে ধাক্কা দিচ্ছ। সমানভাবে ধাক্কা দিলে কি হবে, কলমের পুরো বডিটাই একই স্পিডে বা একই লেভেলের সামনের দিকে যাবে। বুঝতে সমস্যা আছে? একটা কলমকে দুই দিক থেকেই সমান স্পিডে বা সমান ফোর্সে ধাক্কা দিচ্ছ, তাহলে ও একই স্পিডে উপর উঠবে, একই লেভেলে। বেসিক্যালি এটা হচ্ছে মেইন কথা, একই লেভেলে উপর উঠবে। একই লেভেলে মানে এই যে ওর হেড আর টেইল দুইটা একই লেভেলে থাকবে। কলমটা উঠতেছে 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 উঠতেছে, ধরো এই যে আমি হাত দিয়ে ঠেলতেছি, দুই দিক থেকেই হাত দিয়ে ঠেলতেছি। দেখো আমার আঙুল এখানেও আছে এখানেও আছে, দুই দিক দিয়েই ঠেলতেছি, দুই পাশ দিয়েই ঠেলতেছি। ঠেলতে 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 এখানে যখন আসছি, ধরো এই যে এই আমার হাতটা দেখো উপরে উঠতে 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 এই যে আমার হাতের সাথে একটু ধাক্কা লাগলে, খেয়াল করো তো কেমনে হয়ে বাঁকা হয়ে যায়। হাতের সাথে ধাক্কা লাগলো, একটু বাঁকা হয়ে গেল। তোমরা দেখো একটা কলম সোজা ধাক্কাচ্ছ, কিভাবে বাঁকা হচ্ছে দেখছো? দেখো দেখছো সামনের দিকে যাওয়া শুরু করলে এই যে, কারণ আমার এই পাশটা তো আর ধাক্কা লাগে নাই, তার মানে এই পাশটা তো স্লো হচ্ছে না, স্লো হচ্ছে এই পাশ। তার মানে যেই পাশটা স্লো হয় সেই পাশটা জায়গাতে একটু স্লো হয়ে যাচ্ছে। দেখো আবার দেখো স্লো হয়ে যাচ্ছে, আর অন্য পাশটা আগায় যাচ্ছে। তার মানে অন্য পাশটা দেখো লেভেলটা কি করতেছে, আগে লেভেলটা ছিল সোজা, এখন লেভেলটা একটু ডিরেকশন চেঞ্জ করতেছে। লাইটের মধ্যে সেম ঘটনাটা ঘটে। লাইটের মধ্যে সেম ঘটনা ঘটে মানে আমি অ্যানিমেশন দেখাচ্ছি, আগে দেখো। এই হচ্ছে লাইট রে ফেললাম, ফেললাম, ফেলার পরে এই যে লাইট রেগুলার যে লেয়ার গুলো আমি এইভাবে দেখাচ্ছি। সবাই একটু খেয়াল করো, এই লেয়ারটা, এই যে এই লেয়ারটা যখন এইখানে আসে তখন এই লেয়ারটার এই সাইডটা পানির মধ্যে পড়ে গেছে অলরেডি, এই যে পানির মধ্যে পড়ে গেছে। সো এই সাইডটা স্লো হয়ে যাবে, এই সাইড কিন্তু পানির মধ্যে পড়ে না। ওই যে কলমটা যে দেখালাম, এই যে দেখো একটা লেয়ার আসতেছে আসতেছে আসতেছে, এই যে আসতেছে আসতেছে আসতেছে, এই জায়গাটা পানির মধ্যে পড়ে গেছে। দেখো খেয়াল করো, আগে কলমটার দিকে থাকো, আসতেছে 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 আসতেছে, এই যে এই জায়গাটা পানির মধ্যে পড়ে যাওয়ার কারণে খেয়াল করছো এটা কেমনে ঘুরে আবার পাঠাই। ঠিক আছে, তার মানে যেই লেয়ারটা পানির মধ্যে পড়ে গেছে একটু স্লো হয়ে যায়, অন্য লেয়ারটা আবার আগের স্পিডই থাকার কারণে সে একটু ঘুরে যায়। তার মানে যখন সে এইভাবে আসবে, এই যে এই লেয়ারটা এইভাবে আসতেছে, দেখো আসতেছে আসতেছে, এই জায়গায় যখন আসে পানির মধ্যে লাইটের ভেলোসিটি কম, তাই না? পানির মধ্যে তত স্পিডে যাওয়া যায় না। পানির মধ্যে তুমি অত জোরে হাঁটতে পারো যতটা বাতাসের মধ্যে পারো না। সো পানির মধ্যে লাইটের স্পিডও কম, তুমি যেমন হাঁটতে পারো না, নড়াচড়া করতে পারো না, লাইটেরও কষ্ট হয়। সো লাইট কি করে, এখানে এসে একটু স্লো ইশ হয়ে যায়।
সো এই পাশটা স্লো হয়, ওর তো কিছু হয় না, ও তো এখনো বাতাসের মধ্যে, তাহলে ও আগের স্পিডেই থাকে। সো আগের স্পিডে থাকলে এটা একটু বেঁকে যায়, সো লাইট একটু বেঁকে যায়। তার মানে প্রত্যেকটা লেয়ার এই জায়গাটা স্লো হয়ে যায়, সো স্লো হয়ে একটু বাঁকা হয়ে এই যে এভাবে একটু বাঁকা হয়ে পানির মধ্যে ঢোকে। ঠিক আছে, এই যে আস্তে 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 একটু বাঁকা হয়ে ঢুকতেছে। এটাই আমি তোমাদের ভিডিওতে এখন অ্যানিমেশনটাই দেখাই। আবারও এই ভিডিওটা দেখো। তোমরা নিজেরাই বোঝো, এই যে লাইট আসতেছে, লাইটের রেগুলা দেখো বাতাসের মধ্যে যেগুলা, ওই উপরে যেটা চলে গেছে ওটা পরের কথা, ওটা রিফ্লেকশন দিকে তাকানো লাগবে না। আমরা এখন রিফ্লেকশন নিয়ে ইন্টারেস্টেড না, আমরা জাস্ট এইদিকে গিয়ে পানির মধ্যে যেটা গেছে, এই যে এভাবে এসে পানির মধ্যে যেটা যাচ্ছে সেটার দিকে তাকাবো। ওই উপরের দিকে চলে গেছে, এই যে দেখো এই দিকে যেটা চলে গেছে, এই যে এই দিকে যেটা চলে গেছে সেটার দিকে তাকানোর দরকার নেই। ভালো করে দেখো, খেয়াল করতে পারতেছো যে পানির ওই জায়গাটা এসে সে একটু স্লোইশ হয়ে যাচ্ছে। অন্য একটা কালার দেই, এটা দিয়ে ভালো দেখা যাবে। দেখতে পেলাম? আচ্ছা, আর আমি তো তোমাদের বললামই তোমরা একটু অ্যাপসটা ডাউনলোড করে নিও, সবচেয়ে ভালো হয় তোমাদের জন্য, তোমরা নিজেরা বাসায় বসে বসে দেখলাম, ঠিক আছে? তাহলে আরো ভালো ভিজুয়ালাইজ করতে পারবা, দেখে দেখে বুঝতে পারবা। তার মানে লাইট যখন পানি থেকে বাতাসে চলে আসতেছে তখন কি হচ্ছে, পানি থেকে বাতাসে চলে আসার সময় লাইট একটু বেন্ড হচ্ছে। যখন আগে শুরুতে কি বললাম, পানি থেকে বাতাস থেকে পানিতে লাইট যখন সোজাসুজি আসে তখন কিন্তু এটা হচ্ছে না। কখন হচ্ছে, যখন লাইট একটু বেন্ডেড হয়ে, এই যে বাঁকা একটা লাইট যখন আমি বাতাস থেকে পানিতে ফেলবো, তাহলে আমরা তো আর এত মোটা লাইট রে দেখাবো না, লাইট রে দেখাবো জাস্ট একটা লাইনের মতো, তাই না? এই যে লাইট রে আসতেছে, এই যেখানে এসে ইনসিডেন্ট হচ্ছে লাইটটা, চিন্তা করবা এই যে রে, এই রেটাকে জুম করলেই হচ্ছে ওই লেয়ার গুলা দেখা যায়, ঠিক আছে? সো এই পয়েন্টটাতে আমরা একটা নরমাল টানবো, এটাকে বলবো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, ঠিক আছে? এখন লাইট তো সবসময় সোজা যায়, তাই না? কেন সোজা যায়? ওই যে তোমাদের বুঝাইছিলাম ফার্মাটের প্রিন্সিপালে, লাইট সোজা যায় বিকজ লাইট সবসময় কুইকলি যেতে চায়। এন্ড ফার্মাটের প্রিন্সিপাল দিয়েও কিন্তু আমি তোমাদের বুঝাইছিলাম যে লাইট যে বাঁকা হয়। নেক্সট ক্লাসে লাগলে আরেকবার ছোট্ট করে রিভিউ করবো না। তো এখন দেখো, লাইট আসলো, এসে এখানে পড়লো, এটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল। লাইটের যাওয়ার কথা, আমরা যেটা লাইটের নেচার জানি, লাইটের নেচার হচ্ছে সোজা যাওয়া। কিন্তু আমরা কি এখন ভাইয়া যে তোমাদের পড়াইছি, তোমরা যদি এখন এটাই বলো যে লাইটের নেচার হচ্ছে সোজা যাওয়া, তাহলে তো ভুল হবে। ভাইয়া কি পড়াইছি? ভাইয়া পড়াইছি লাইটের নেচার সোজা যাওয়া না, লাইটের নেচার হচ্ছে কুইকলি যাওয়া, কুইকলি যাওয়া। সো আমরা যেটা আন্দাজ করতে পারি যে ভাইয়া লাইটের কুইকলি যাওয়ার জন্য তো এই দিকে যাওয়ার কথা, সোজা চলে যাওয়ার কথা, কিন্তু সে সোজা না গিয়ে কি করে, সে হচ্ছে একটু বেন্ড হয়। বেন্ড হয় কিভাবে? এই যে এইভাবে বেন্ড হয়। তাহলে লাইট রে গুলা এই দিকে যাওয়ার কথা, বাট এই দিকে না গিয়ে একটু বেন্ড হয়ে এই রেটা আমাদের রিফ্র্যাকশন অ্যাঙ্গেল ক্রিয়েট করে একটা নরমালের সাথে, এটাকে বলে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। সো দেখো একটা অ্যাঙ্গেল নিয়ে লাইট এসে পড়লো,
যখন ওই পারে চলে গেল, বাতাস থেকে পানিতে চলে গেল, তখন আরেকটা অ্যাঙ্গেলে পানির মধ্যে ঢুকলো। সো পানির মধ্যে ঢুকলো কিন্তু আরেকটা ডিফারেন্ট অ্যাঙ্গেল, এটা হচ্ছে আর। তার যাওয়ার কথা কিন্তু ছিল সোজা আমাদের এতদিনের ধারণা অনুযায়ী। তাহলে দেখো যেই দিকে যাওয়ার কথা ছিল সেই লাইনটা থেকে একটু সে ডিস্ট্রাক্টেড হলো, ঠিক আছে? সো আর ডেভিয়েট হলো, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। যতটুকু অ্যাঙ্গেল সে ডেভিয়েট হলো, ডেভিয়েট মানে কি জায়গা থেকে সরে আসলো, সেটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এটাকে আমরা ডেল্টা, এই যে ডেল্টা হচ্ছে বাংলায় তোমরা ট ঠ লেখো না, ঠ এর মতন এটা ডেল্টা। সো ডেল্টা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। তো আমাদের এই চ্যাপ্টারে পুরোটাই হচ্ছে খালি এই যে হালকা থেকে, দেখো হালকা না বাতাস, হালকা থেকে যখন পানি, পানি হচ্ছে ঘন, আলো যখন হালকা থেকে ঘন একটা মিডিয়ামে যায়, ঠিক আছে, এটা ডেন্স মিডিয়ামে যায়, ডেন্সার মিডিয়ামে যায়, তখন কি হয়, লাইট বা আলো ডিরেকশন চেঞ্জ করে, যেই ডিরেকশনে যাওয়ার কথা সেই ডিরেকশন থেকে ডিস্ট্রাক্টেড হয়। এই লাইটের ডিরেকশন চেঞ্জ করার এই ঘটনাটাকেই বলা হয় রিফ্র্যাকশন অফ লাইট। যখনই একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে তুমি যাবা, লাইটের এই ডিরেকশন চেঞ্জ করার ঘটনাকে আমরা বলবো রিফ্র্যাকশন অফ লাইট। বুঝতে পারছি? ঠিক আছে সবাই, বুঝতে পারছো? তাহলে আমরা এর পরের ক্লাসে এই থেকে শুরু করব, এরপর থেকে অঙ্ক করব, ফর্মুলা দেখব, আর আরো থিওরি পড়ব, ঠিক আছে? রিফ্র্যাকশন ইজি, রিফ্লেকশন যদি বেসিক খুব ভালো থাকে, রিফ্র্যাকশন ইজি। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।